উঠে দাঁড়াও, এখানে তোমাকে মারার জন্য দাঁড়িয়ে কেউ নেই। প্রিয়তা চোখ খুলে তাকালো, ঘাড় ঘুরিয়ে রুদ্রকে সম্পূর্ণ অক্ষত আর নিশ্চিন্ত দেখে মুখে হাসি ফুটলো ওর। ঝটপট উঠে দাঁড়িয়ে গেল, চারপাশে চোখ বুলিয়ে আনন্দিত কণ্ঠে বলল। ওরা চলে গেছে? রুদ্র বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তার দিকে, তিক্ত কণ্ঠে বলল। হ্যাঁ, ওরা তো হাতে পিস্তল নিয়ে দল বেঁধে আমার সাথে যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিল, তাই না? খেলাধুলা শেষ, ওরা ওদের বাড়ি চলে গেছে। এবার আমি আমার বাড়ি চলে যাব। এতক্ষণ তো এখানে সার্কাস চলছিল, ইডিয়েট। শেষ শব্দটা বিড়বিড়িয়ে উচ্চারণ করলো রুদ্র। প্রিয়তা গাল ফোলালো, দৃষ্টি জিপের সামনে পড়তেই থমকে গেল প্রিয়তা, আতঙ্কিত কণ্ঠে বলল। আপনি এদের সবাইকেও মেরে ফেললেন? আপনি কি আসলেই মানুষ? কিভাবে সম্ভব এটা? এবার সত্যি সত্যি প্রিয়তাকে ঠাটিয়ে আরো একটি চড় মারতে ইচ্ছে করলো রুদ্রের, কিন্তু এবারও খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলো, দাঁতে দাঁত চেপে বলল। ঠিক বলেছ, এদের মেরে ফেলাটা মোটেও উচিত হয়নি। এদের সামনে গিয়ে দুহাত তুলে বলা উচিত ছিল, এই তো খোকারা, আমি এখানে, আমাকে আরামসে শুট করে দিয়ে বাড়ি চলে যাও। মজা না ব্যাপারটা? প্রিয়তা বলার মতো কিছু খুঁজে পেল না, খানিকটা ইতস্তত করে মুখের উপর পড়া চুলগুলো সরাতে সরাতে বলল। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি সবাই আপনার প্রাণের পেছনে কেন পড়েছে ওরা? নিশ্চয়ই আপনিও ভালো মানুষ নন। রেগে গেল রুদ্র, এক টানে প্রিয়তাকে নিজের কাছে টেনে বলল। একদমই ভালো মানুষ নয়। যদি এদের মতো তোমারও আমার হাতে মরার ইচ্ছে না থাকে, তাহলে একদম চুপ থাকো। কথাটা বলে প্রায় ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল প্রিয়তাকে। একই হাতের তীব্র ব্যথা, তার উপর এই মেয়ের বাড়তি বকবক, বাধ্য হয়ে সহ্য করতে হচ্ছে একে। চারপাশে একবার সতর্ক দৃষ্টি বোলালো রুদ্র, তারপর গিয়ে চিপের ড্রাইভিং সিটে উঠে বসলো। প্রিয়তা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র জিপে চাবি লাগিয়ে 10 সেকেন্ড চুপচাপ বসে রইল। এবার সত্যি মেজাজ বিগড়ে গেল ওর, ধমকের সুরে বলল। আয় মেয়ে, হা করে দেখিয়েছো কেন? উঠে এসো। প্রিয়তা চমকে গেল রুদ্রের ধমকে, থতমত খেয়ে গিয়ে বলল। এইটাতে করে যাব আমরা? রুদ্র স্টিয়ারিং এর উপর কোনোই রেখে চোখ ছোট ছোট করে তাকালো প্রিয়তার দিকে, বলল। তোমাকে নেওয়ার জন্য কি হেলিকপ্টার আসবে, নাকি জঙ্গলের মধ্যে সংসার সাজানোর স্বপ্ন দেখছো? সেটা হলে তুমি থাকো, আমি গেলাম, আমায় বাড়ি ফিরতে হবে। কথাটা বলে গাড়ি স্টার্ট দিতে গেলেই প্রিয়তা দৌড়ে এসে ফ্রন্ট সিটে বসলো। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে একেবারে। মনে মনে হাসলো রুদ্র, তবে মুখে গাম্ভীর্য ধরে রেখেই গাড়ি স্টার্ট দিল। প্রিয়তা গোমরা মুখ করে তাকালো রুদ্রের দিকে, হঠাৎ কিছু একটা মনে পড়তেই জিজ্ঞেস করলো। আপনারা হাত বাঁধা ছিল, আপনি খুললেন কি করে? রুদ্র সামনের দিকে দৃষ্টি রেখেই হাসলো, উত্তর দিল না, কিন্তু মনে পড়ে গেল নিজের ছোটবেলায় যতবার স্কুল থেকে কিংবা এলাকা থেকে রুদ্রের নামে নালিশ আসতো, ততবার হাত পা বেঁধে রুদ্রকে মারতেন রাশেদ, কিন্তু নিজের হাতে কোনোদিন বাঁধন খুলে দিতেন না। রুদ্রকে হুকুম করতেন নিজে নিজে খোলার জন্য। প্রথম দিকের ঘটনা, কোনো এক অপরাধের কারণে হাত পা বেঁধে ভীষণ মেরেছিলেন রুদ্রকে রাশেদ, মারা থামালেও বাঁধন খুলে দেননি। নিজের হাতে খুলতে না পেরে টানা একদিন না খেয়ে ওভাবেই পড়েছিল 10 বছর বয়সী রুদ্র। পরের বার থেকে রাশেদ নিজের হাতে খুলে না দিলেও মুখে মুখে বলে দিতেন বাঁধন খোলার পদ্ধতি। রুদ্র প্রথমে ব্যর্থ হতো, কিন্তু পরবর্তীতে সময় নিয়ে হলেও খুলতে পারত সব রকমের বাঁধন। কিন্তু সেই সময় নেওয়াটা পছন্দ হতো না রাশেদের, তাই নতুন নিয়ম বানালেন, যতক্ষণ রুদ্র না খুলতে পারবে ততক্ষণ মারা হবে ওকে। যেমন কথা তেমন কাজ, পরের বার থেকে এই নিয়মই চললো। তীব্র মার খেয়ে জ্বর উঠে যেত রুদ্রের। এক পর্যায়ে ব্যাপারটা রুদ্রের কাছে জেদে পরিণত হলো। আস্তে আস্তে কম সময় নিল, মার খাওয়ার পরিমাণও কমলো। এই প্রক্রিয়া চলতে চলতে কবে যে রুদ্র বাঁধন খোলায় দক্ষ হয়ে উঠেছিল, সেটা রুদ্র নিজেও বুঝতে পারেনি। আজ যে কোনো রকম রশির বাঁধন রুদ্রের হাতের খেলনা বই কিছুই নয়। প্রথম প্রশ্নের উত্তর না পেয়ে দ্বিতীয় প্রশ্ন ছুড়ল প্রিয়তা। আচ্ছা, ওরা কি খুঁজছিল? আর ওটা কি সত্যি আপনার কাছে আছে? থাকলে ওরা পেল না কেন? রুদ্র এবারেও জবাব দিল না, নিজের মতো করে গাড়ি চালিয়ে এগিয়ে গেল হাইওয়ের দিকে। প্রিয়তা এবারও চুপ রইল, বুঝলো এই রোবট এখন কথা বলতে মোটেও ইচ্ছুক না, অর্থাৎ কথা বলবে না। দুপুর 2:30টার মতো বাজে, নিজের জিপে করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে রুদ্র। প্রিয়তাকে ওর বাসায় নামিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই। জঙ্গলের দিক থেকে হাইওয়েতে ওঠার পরেই রুদ্র প্রিয়তাকে নামিয়ে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তখন প্রিয়তা অসহায় মুখ করে বলে। আমার কাছে তো টাকা নেই, ব্যাগটা ওই লোকগুলোর সাথে ধস্তাধস্তির সময় জঙ্গলে পড়ে গেছে, যাব কি করে?
কোনো উপায় না পেয়ে দেখে রুদ্র নিজেই প্রিয়তাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জিপ চালিয়ে প্রথমে যায় একটা গ্যারেজে। রুদ্র যে হোটেলে উঠেছিল সে হোটেল থেকে 10 কিলোমিটার দূরে গ্যারেজটা। রুদ্র জানতো ওই হোটেল থেকেই ওকে কিডন্যাপ করা হবে। কিডন্যাপ হওয়ার জন্যেই তো এসেছিল ও সেখানে, তাই গত পরশু হোটেলে ওঠার আগে এই গ্যারেজে এসেছিল। গ্যারেজটা ওর পরিচিত এবং বিশ্বস্ত লোকের। এখানে ওর ফোন, টাকা, কার্ড, জিপ আরো কিছু প্রয়োজনীয় জিনিস রেখে গিয়েছিল, কারণ ও জানতো হোটেল থেকে ওর সাথে সাথে ওর জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া হবে। গ্যারেজের মালিকের কাছ থেকে নিজের সব জিনিস বুঝে নিয়ে ডার্ক নাইটের জিপটা ওখানেই রেখে আসে রুদ্র। তারপর উচ্ছ্বাসকে কল করে জানায় ও ঠিক আছে, আজকেই ফিরবে, লোক পাঠানোর প্রয়োজন নেই। এরপর নিজের জিপে করে একটা ক্লিনিকে পৌঁছলো। প্রিয়তা ওর সাথেই ছিল। ক্লিনিকে গিয়ে হাতে ড্রেসিং করে ভালোভাবে ব্যান্ডেজ করে নেয় রুদ্র। তারপর একটা রেস্টুরেন্টে যায় দুজনেরই প্রচন্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় প্রিয়তাও আর খাবো না নামক ভদ্রতা দেখাতে পারেনি। রুদ্র পরিমিত খেলেও প্রিয়তার খাওয়া দেখে চোখ কপালে ওঠে রুদ্রের। এই মেয়ে এত খায়, শরীর দেখে তো বোঝা যায় না, খাবারগুলো যায় কোথায়? মনে মনে কথাটা চিন্তা করলেও মুখে কিছুই বলেনি রুদ্র। পুরো সময়টা প্রিয়তাও প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি, কারণ প্রথমেই হুমকি দিয়ে রেখেছে রুদ্র, বেশি কথা বললে আবার জঙ্গলে রেখে আসবে। খাওয়া শেষে বিল মিটিয়ে 2 প্যাকেট সিগারেট আর একটা লাইটার কেনে রুদ্র। কাল থেকেই ভয়ানক সিগারেটের তেষ্টা পেয়েছিল ওর। রুদ্রকে সিগারেট টানতে দেখে প্রিয়তা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুদ্রের সে হুমকির কথা মনে পড়তেই চুপ হয়ে যায় বোধহয়। রুদ্র প্রিয়তার কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে সোজা জিপ ঘোড়ায় প্রিয়তার বাসার উদ্দেশ্যে। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যায় ওরা। জিপ থামতে প্রিয়তা দ্রুত নেমে যাচ্ছিল জিপ থেকে, কিন্তু রুদ্র ওর হাত ধরে ফেলে। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকালেই রুদ্র চোখের ইশারায় নিজের জ্যাকেটটা দেখায়, যেটা প্রিয়তা নিজের গায়ে জড়িয়ে আছে। বুঝতে পেরে দ্রুত জ্যাকেট খুলতে আরম্ভ করলো প্রিয়তা, যেন রুদ্রের সামনে থেকে সরতে পারলেই বাঁচে। সেই ফাঁকে বিল্ডিংটা দেখতে দেখতে রুদ্র বলে, এই বিল্ডিংটা তোমাদের? প্রিয়তা জ্যাকেট খুলতে খুলতে বলে। না, গ্রাউন্ড ফ্লোরে ভাড়া থাকি আমরা, আমি আর আমার এক বান্ধবী। বলেই জ্যাকেটটা এগিয়ে দেয় রুদ্রের হাতে। রুদ্র কোনো কথা না বলে জ্যাকেটটা নেয়। প্রিয়তা আর দাঁড়ায় না, দ্রুত নেমে দৌড়ে চলে যায় বিল্ডিং এর ভেতর, যেন সিংহের গুহা থেকে ছাড়া পেল। রুদ্র নিজের অজান্তেই সেদিকে তাকিয়েছিল বেশ অনেকটা সময়। তারপর গাড়ি ঘুরিয়ে নেয়। ঢাকা ফিরতে হবে ওকে। এদিকের কাজ শেষ। পাহাড়ের মাঝ দিয়ে তৈরি হওয়া চওড়া ঢালু রাস্তা দিয়ে মাঝারি গতিতে এগিয়ে যাচ্ছে রুদ্রের জিপ। দুপুর, তাই এখন আর তেমন শীত করছে না রুদ্রের। হাতের ব্যথাটাও কম মনে হচ্ছে। ডান হাতের তর্জনী আর মধ্যমা আঙ্গুলের মাঝে ধরে রাখা আছে জ্বলন্ত সিগারেট। হঠাৎ প্রিয়তার কথা মনে পড়লো ওর। সেই কালো গভীর চোখ, ঘন পাপড়ি, মায়া মাখানো ভীত দৃষ্টি আর অদ্ভুত কিছু কথা। নিজের অজান্তেই খানিকটা হাসলো রুদ্র। কাল রাত থেকে মেয়েটাকে নিজের কাছে রাখার বিশেষ কারণ ছিল ওর। প্রথমে মেয়েটাকে নিয়ে কোনো আগ্রহ ছিল না রুদ্রের, কিন্তু এখন প্রিয়তা ওর হাত বেঁধে দিচ্ছিল। তখন খুব সাবধানে পেন ড্রাইভটা প্রিয়তার গায়ে থাকা নিচের জ্যাকেটটার ভেতরে রেখে দিয়েছিল ও। এরপর থেকেই প্রিয়তার গুরুত্ব ছিল অপরিসীম, কারণ পেন ড্রাইভটা ওর কাছে ছিল। তাই তো এক মুহূর্তের জন্যেও প্রিয়তাকে চোখের আড়াল করেনি রুদ্র। এমনকি রাতে ঘুমানোর সময় ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, যাতে পালাতে চেষ্টা করলেও রুদ্র টের পেয়ে যায়। আর এই জন্যেই ওই লোকগুলোকে বারবার বলছিল প্রিয়তার গায়ে যাতে হাত না লাগায়। এছাড়া আর কোনো বিশেষ কারণ ছিল না। কিন্তু এখন রুদ্রের কেমন ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা নেই যা এতক্ষণ ছিল। বারবার সেই অপরূপ সুন্দর চোখ দুটোর কথা মনে পড়ছে। হয়তো এত লম্বা সময় মেয়েটা ওর সঙ্গে ছিল বলেই এমন হচ্ছে, এছাড়া আর কিছু না। কিছু হওয়া উচিত না, কিন্তু সত্যিই কি কারণ শুধুমাত্র এটুকুই? আরেকটা ব্যাপার মাথায় ঘুরছে রুদ্রের। ডার্ক নাইট হোক বা ব্ল্যাক হোল, ওরা জেনে গেছে রুদ্রের সঙ্গে একটা মেয়ে ছিল। ওরা প্রিয়তাকে খুঁজবে। আজ রাতের মধ্যে খুঁজে পেয়ে গেলেও ব্যাপারটা অবাক করার মতো কিছুই হবে না। প্রিয়তাকে খুঁজে পেলে ওরা বিশেষ কিছু জানতে না পারলেও ওকে বাঁচিয়ে রাখবে বলে মনে হচ্ছে না, কারণ প্রিয়তা কি জানে আর কতটা জানে সে বিষয়ে ওরাও নিশ্চিত না। সুতরাং কোনো রকম রিস্ক নেবে না ওরা। রুদ্রর মনটা অস্থির হয়ে উঠছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে প্রিয়তার নিষ্পাপ মুখটা। জেনে শুনে মেয়েটাকে এভাবে মৃত্যুর মুখে ফেলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? মেয়েটা তো নির্দোষ, অজান্তেই ফেসে গেছে এই অন্ধকার জগতের হিংস্রতায়। কি করা উচিত এখন? গাড়ি ঘোরাবে নাকি নিজের মতো করে ফিরে যাবে গুলশান?
দুপুর প্রায় 3টে বাজে। বেশ দেরি করেই ক্লাসরুম থেকে বের হলো কুহু। নীরবে বসে একটা বিল্ডিং এর ডিজাইন আঁকছিল। কখন এত দেরি হয়ে গেছে বুঝতে পারেনি। কুহুর অন্যতম ভালো গুণ হলো একাগ্রতা। নিজের কাজ করার সময় কোনো কিছুর প্রতি বিশেষ কোনো খেয়াল থাকে না তখন ওর। ভার্সিটির করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে গেল কুহু। মনে পড়লো গেটের বাইরে দাঁড়িয়ে থাকা দুজন দেহরক্ষীর কথা। রাশেদ আমির কুহুর সুরক্ষার জন্য নিযুক্ত করেছেন ওদের। গোফওয়ালার হাতি দুটোর কথা তো মাথাতেই ছিল না ওর। হ্যাঁ, কুহু সেই দুজনকে গোফওয়ালা হাতিই বলে। ওরকম প্রকাণ্ড গোপ, বলিষ্ঠ মোটা শরীর দেখে এর চেয়ে ভালো বিশেষণ মাথায় আসে নাকি? কুহুর দেরি দেখে কখন জানি ভেতরে চলে আসে। পাহারার এই ব্যাপারটা মোটেও পছন্দ করে না কুহু। ও কি এখনো বাচ্চা? 20 বছর বয়সী একটা মেয়ের সঙ্গে নিয়মিত দুজন পাহারাদার পাঠানোর কোনো মানে হয়? ওকে রাস্তা হারিয়ে ফেলবে বলে ধারণা করে রাশেদ বা রুদ্র? আশ্চর্য! অথচ অপছন্দ ব্যাপারটাই মেনে নিতে হয় কুহুকে। রাশেদ, রুদ্র দুজনেই এই ব্যাপারে ভীষণ কঠোর। কুহুর মিষ্টি আবদারগুলো অন্য সব ব্যাপারে ওদের মন গলাতে পারলেও এ ব্যাপারে পারে না। হাত ঘড়িতে চোখ পড়তেই দ্রুত পা চালালো কুহু। লোক দুটো আসার আগেই ওকে বের হতে হবে। ও চায় না ভার্সিটির সবাই ওকে অন্য চোখে দেখুক, অস্বাভাবিক কেউ মনে করুক। ও সহজ সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। দ্রুত পদে এগিয়ে লিফটের বোতাম চাপলো কুহু। খানিক বাদেই কেউ একজন কুহু বলে ডেকে উঠল। আওয়াজ অনুসরণ করে পেছনে তাকাতেই হকচকিয়ে গেল মেয়েটা। একটা ছেলে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে গেল। দরজা খোলার অপেক্ষা করলো অস্থির ভাবে। ছেলেটা প্রায় দৌড়ে আসছে। লিফটের দরজা খুলে গেল। কুহু এক মুহূর্ত অপেক্ষা না করে ভেতরে ঢুকে দ্রুত বোতাম চাপলো। কিন্তু দেরি হয়ে গেছে। ভেতরে ঢুকে গেছে ছেলেটা। লিফটে এখন শুধু কুহু আর ওই ছেলেটা। কুহু এক কোণে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটা হতাশ দৃষ্টিতে তাকালো কুহুর দিকে। হাঁপাতে হাঁপাতে বলল, কুহু, এমন কেন তুমি? কতবার করে কথা বলতে চাইছি, অথচ তুমি পালিয়ে বেড়াচ্ছ। আমি বাঘ না ভাল্লুক? খেয়ে ফেলবো তোমাকে। এক পলক ছেলেটার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিল। ছেলেটাকে ওর পছন্দ নয়। অস্থির হয়ে বারবার ফ্লোর নাম্বার দেখছে। বের হতে পারলেই বাঁচে। ছেলেটা কিছু একটা ভেবে চমকে উঠল। বলল, এই, তুমি কানে শুনতে পাও তো? না মানে অনেকের তো হয় এরকম, বলতে না পারার সাথে সাথে শুনতেও পায় না। আমি আবার আরেকটা ভুল করতে চাইছি না। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? কুহুর চোখের সামনে হাত নাড়িয়ে বলল ছেলেটা। কুহু খানিকটা পিছিয়ে গেল। অস্বস্তি হচ্ছে ওর। তাড়াতাড়ি গ্রাউন্ড ফ্লোরে নামছে না কেন লিফট? এত ঢিলা? কুহুর উত্তর না পেয়ে ছেলেটা নিজেই কিছু ভেবে আবার বলল, আমিও একটা বলদ। তুমি তো বলতেই পারো না, উত্তর দেবে কি করে? আর শুনতে না পেলে তো আর ডাকার পরে তাকাতে না আমার দিকে। ডাক যেহেতু শুনেছ, আমার কথাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। দেখো। ছেলেটা কথা শেষ করার আগেই খুলে গেল লিফটের দরজা। কুহু এক সেকেন্ডও অপেক্ষা করলো না, প্রায় দৌড়ে বেরিয়ে গেল। আরে আমার কথাটা পেছন থেকে এটুকুই শুনতে পেল কুহু। এর মিলিয়ে গেল গলার স্বর। কুহুর মনে পড়ে গেল 1 সপ্তাহ আগের সেই ঘটনা। ব্রেকের সময় ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়েছিল কুহু। নিচে ওর বান্ধবী অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল, তাই দ্রুতই হাঁটছিল ও। করিডোর পেরিয়ে সিঁড়ির দিকে ঘুরতেই এই ছেলের সাথে ধাক্কা লাগে কুহুর। একই সময় সিঁড়ি দিয়ে উঠে আসছিল ছেলেটা। দুর্ভাগ্যবশত দুজন একই সময় টার্ন নিচ্ছিল। কুহু যাচ্ছিল সিঁড়ির দিকে, ছেলেটা আসছিল করিডোরের দিকে। ফলস্বরূপ এই সংঘর্ষ। ধাক্কাটা আহামরি জোরে না লাগায় দুজনের কেউই পড়ে যায়নি, কিন্তু ছেলেটার হাতে থাকা জিনিসটা নিচে পড়ে যায়। পুরো ব্যাপারটা ঘটলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। কুহু হতভম্ব হয়ে তাকায় ছেলেটার দিকে। পরনে নীল জিন্স, কালো টি শার্ট, কোমরে ধূসর রঙের জ্যাকেট বেঁধে রেখেছে। ব্ল্যাক ব্রাউন চুলগুলো লং লেন্থে কাটা, কাঁধে কলেজ ব্যাগ। ফর্সা ফর্সা চেহারায় বিদেশি একটা ভাব আছে। কুহুর দিকে নজর দিল না ছেলেটা। ধাক্কা খাওয়ার ব্যাপারটা নিয়েও তেমন কোনো মাথা ব্যথা আছে বলে মনে হলো না। নিজেকে সামলে সবার আগে তাকায় নিচে পড়ে থাকা জিনিসটার দিকে। কুহুও সেই দৃষ্টি অনুসরণ করে নিচে তাকায়। দেখে একটা ছোট বিল্ডিং টাইপ কিছু ভেঙে পড়ে আছে। বুঝলে আর বাকি থাকে না, এটা একটা প্রজেক্ট। বিল্ডিং এর মডেল তৈরি করেছিল নিশ্চয়ই। বিষয়টার গভীরতা বুঝতে পেরে জিভ দিয়ে ঠোঁট ভেজায় কুহু। ভীত চোখে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা কোমরে দুহাত রেখে নিচের ঠোঁট কামড়ে ধরে। হতাশ আর বিরক্তি মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে কুহুর দিকে। ড্যাম, কি করলে এটা?
ছেলেটার কণ্ঠের চাপা রাগ আর পরিশ্রমের জিনিসটা নষ্ট হয়ে যাওয়ায় দুঃখ আড়াল করতে পারল না। দুটো মিলিয়ে অদ্ভুত শোনালো গলার স্বর। কুহু কি করবে বুঝতে পারল না। ও চাইলেও ছেলেটার কাছে দুঃখ প্রকাশ করতে পারছিল না, বলতে পারছিল না ওর ভুল হয়েছে। ও দেখতে পায়নি, ও তো কথাই বলতে পারে না। ভয়ে ইশারা করার ব্যাপারটাও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। অবুঝ দৃষ্টি মেলে ছেলেটার দিকে তাকিয়েছিল কেবল। ছেলেটা নিচে বসে পড়ল, ভাঙা মডেলটা তুলে নিয়ে বলল, অদ্ভুত মেয়ে তো তুমি। ভুল করেও মিনিমাম সরি বলার মতো ম্যানার্সটুকুও নেই। দেখে তো জুনিয়র মনে হচ্ছে, কোনিয়ার। কুহু কানে হাত দিয়ে সরি বোঝাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই করিডোরের অপর প্রান্ত থেকে নীরব বলে ডেকে উঠল কেউ। কুহু তখন জেনেছিল ছেলেটার নাম নীরব। সেদিন নীরব কুহুর দিকে ভয়ানক রাগী এক দৃষ্টি নিক্ষেপ করে চলে গিয়েছিল। কুহু হাঁপ ছাড়ে, ভেবেছিল সেখানেই মিটে গেছে ব্যাপারটা, কিন্তু মেটেনি। পরের দিন যে নীরব এমন কাণ্ড করবে তা ভাবতেও পারেনি ও। আর এখন ভাবলেও ছেলেটার প্রতি রাগ আর ভয়ের মিশ্র অনুভূতি হয় কুহুর। সেদিনের কথা ভাবতে ভাবতে গেটের কাছে চলে এলো কুহু। উচ্ছ্বাসকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। দাঁড়িয়ে গেল নিজের জায়গায়। উচ্ছ্বাস হাতঘড়ি দেখতে দেখতে এগিয়ে আসে, বলল, এত দেরিতে নামলি কেন? আমি তো আরো একটু হলে ভেতরেই আসছিলাম। কুহু হাত তুলে কিছু ইশারা করতে যাচ্ছিল, তার আগেই উচ্ছ্বাস স্যারেন্ডার করার স্টাইলে দুই হাত উঁচু করে বলল, ক্ষমা দে বইন, তোর ওই ডান্সিং ল্যাঙ্গুয়েজ তোর ব্যাগে রাখ। আমি এসব বুঝি না। সহজভাবে বোঝাতে পারলে বোঝা, নয়তো চল। কুহু হেসে ফেললো, তারপর শুধু আকার ইশারা করলো। বুঝতে পারলো উচ্ছ্বাস। কুহুর মাথায় হাত রেখে বলল, আচ্ছা বাড়ি চল। কুহুর ইচ্ছে করলো জিজ্ঞেস করতে যে আজ ওই দুজন গোপওয়ালা হাতি কোথায়, কিন্তু উচ্ছ্বাস বুঝবে না ওর কথা। তাই গাড়িতে বসে লিখে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগেই বোধহয় কুহুর মনের প্রশ্নটা বুঝতে পারলো উচ্ছ্বাস। বলল, আজ আমার কোনো কাজ নেই, বাড়িতে একাই বসেছিলাম। ভাবলাম তোর ড্রাইভারের ডিউটিটা আজ না হয় আমিই করি। কুহু মিষ্টি করে হাসলো। গাড়িতে উঠে বসলো দুজন। কুহুকে বাড়িতে পৌঁছে দিয়ে উচ্ছ্বাস গেল ইউনাইটেড হসপিটালের সামনে। অবসর সময়টা ওখানেই বসে থাকে উচ্ছ্বাস। যদি এক পলক নাজিফার দেখা পায়। গাড়ির সঙ্গে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো উচ্ছ্বাস। হঠাৎ বেজে উঠল মুঠো ফোনটা। স্ক্রিনে রুদ্র নামটা দেখেই সামান্য অবাক হলো উচ্ছ্বাস। ঘন্টা 2 আগে তো ফোন করে বলল ফিরে আসছে, তাহলে এখন আবার কেন? বিপদে পড়লো না তো? উচ্ছ্বাস দ্রুত ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে রুদ্রের কথা শুনে ঘড়ি দেখে নিল একবার। ফোনটা রেখে আর অপেক্ষা না করলো না, গাড়িতেই উঠতে যাচ্ছিল, কিন্তু সামনে তাকিয়ে চমকে উঠলো। নাজিফা আসছে। হ্যাঁ, ওর কোনো ভুল হচ্ছে না। নাজিফা ওর দিকেই আসছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু সময় স্বল্পতা আর রুদ্রর কথা মাথায় আসতেই আর দাঁড়ালো না উচ্ছ্বাস। ওকে যেতে হবে। প্রিয়তা উত্তর সলিমপুরে নেমেছিল একটা গলির বিল্ডিং এর সামনে। স্পষ্ট মনে আছে রুদ্রর। সে গলিতেই জিপটা ঢুকিয়েছে ও। রাস্তাটা তেমন চওড়া না, তার উপর দুপাশেই দালান আর গাছপালা, তবে গাড়ি ঢোকানোর যোগ্য। হ্যাঁ, গাড়ি ঘুরিয়েছিল রুদ্র। কিছুক্ষণ ভাবার পর ওর মনে হলো সবটা জেনেও মেয়েটাকে মরার জন্য ফেলে দেওয়া উচিত নয়। ও অমানুষ, কিন্তু কাপুরুষ নয় যে একটা নির্দোষ মেয়েকে জেনে শুনে মৃত্যুর মুখে রেখে যাবে। তবে পেন ড্রাইভটা নিয়ে কোনো রকম রিস্ক নিতে রাজি ছিল না রুদ্র। পেন ড্রাইভটা কোনো সাধারণ পেন ড্রাইভ না, এর মূল্য ওর জীবনের চেয়েও বেশি। তাই সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসকে কল করে বলে চট্টগ্রাম চলে আসতে। পেন ড্রাইভটা নিরাপদে আমির ভিলায় পৌঁছে দেওয়া প্রয়োজন। উচ্ছ্বাসের চট্টগ্রাম এসে পৌঁছতে রাত 9:30 বেশি বেজে যায়। সঙ্গে দলের আরো 5 জন নিয়ে এসেছে নিরাপত্তার জন্য। উপদেশটা রুদ্রই দিয়েছে। পেন ড্রাইভটা নিতে নিতে মনে মনে রুদ্রের মুন্ডপাত করতে ভোলেনি উচ্ছ্বাস। যাওয়ার আগে বলে গেল, সালা, আজ নাফিজা নিজেই কথা বলতে এসেছিল তোর জন্য, শুধুমাত্র তোর জন্যই কিছু হলো না। আমার লাভ লাইফের ভিলেন শালা, তুই একদম ভিলেন। তোর মতো লাভ লাইফের ভিলেনের গোটা দুনিয়া হবে। হ্যাঁ শালা, মিলিয়ে নিস। সরল মনে দ্বিতীয়বার অভিশাপ দিলাম। রুদ্র নির্বিকার ছন্দে বলেছিল, শকুনের দোয়ায় গরু মরে না,
গাড়ি থামিয়ে ভ্রুচোরা কুচকে গেল রুদ্রর। বিল্ডিংয়ের সামনে কিছুটা ভিড়, পরিচিত আশঙ্কায় কেঁপে উঠল ওর বুক। ও কি আসতে দেরি করে ফেললো? প্রিয়তার কিছু হয়নি তো? জেনে শুনে নিরপরাধ এক মেয়ের মৃত্যুর দায় থেকে কোনোদিন মুক্তি পাবেও? কথাগুলো ভাবতে ভাবতেই জিপ থেকে নামলো ও। গেট ঠেলে ভেতরে ঢুকলো। চিৎকার চেঁচামেচির আওয়াজে কিছুটা নিশ্চিন্ত হলো রুদ্র। কেউ মারা গেলে এরকম চিন্তার চেঁচামেচির আওয়াজ হয় না, কিন্তু হয়েছেটা কি? রুদ্র হাত দিয়ে লোকজন ঠেলে ভেতরে এলো। দেখলো প্রিয়তার হাত ধরে রেখেছে একটা ছেলে। ওকে কোথাও একটা টেনে নেওয়ার চেষ্টা করছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করছে প্রিয়তা। কাঁদতে কাঁদতে হলদে ফর্সা মুখটাতেও লালচে হয়ে এসছে। পাশেই কোকড়া চুলের চশমা পরা একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে বেচারিও কেঁদে ফেলেছে। গোটা বিল্ডিংয়ে থাকা সব মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা, যেন দেখে যাওয়াই তাদের একমাত্র এবং প্রধান কাজ। সাহায্য করার কোনো ইচ্ছে প্রয়োজন বা সাহস তাদের নেই। গোটা ব্যাপারটা বুঝতে 5 সেকেন্ডের বেশি লাগলো না রুদ্রর। বুঝতে পেরেই এগিয়ে গেল সেদিকে। কোনো রকম কোনো কথা না বলে সোজা ছেলেটার নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। ঘুষিটা এতই জোরে ছিল যে প্রিয়তার হাত ছেড়ে নিচে বসে পড়ল ছেলেটা। মুহূর্তেই সকলের কথাবার্তা চেঁচামেচি থেমে গেল। সবার দৃষ্টি এখন এই সুদর্শন আগন্তুকের দিকে। রুদ্রকে দেখে কান্না ভুলে বিস্মিত নয়নে তাকিয়ে আছে প্রিয়তা। ছেলেটা নাক চেপে ধরে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। রুদ্র নির্বিকার ছন্দে পকেটে হাত গুজে দাঁড়ালো। ছেলেটা উঠে দাঁড়িয়ে তেড়ে এলো। বিশ্রী এক গালি দিয়ে বলল, মারলি কেন? বলেই পাল্টা ঘুষি মারতে গেলেই সোজা হাঁটু দিয়ে ওর পেটে মারল রুদ্র। ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল লোকটার। পেট চেপে ধরে উবু হয়ে রইল। রুদ্র বলল, আমি জানতাম ভালোভাবে বললে তুই ওর হাত ছাড়বি না, তাই আর ফিল্ম স্টাইলের হাত ছাড়ার ওয়ার্নিং দিয়ে নি। আমি বাস্তববাদী মানুষ, তাই বাস্তব কাজটাই করেছে। ছেলেটার চোখের হিংস্রতা বৃদ্ধি পেল। পেটে হাত দেখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোকে এখানে কুপিয়ে মারলেও কেউ আটকাবে না, জানিস? অদ্ভুত হাসি হাসলো রুদ্র। আশেপাশের একবার চোখ বুলিয়ে নিল। এটা ওর চেয়ে ভালো আর কে জানে। খানিকটা চেঁচিয়ে বলল, যে যার ঘরে চলে যান, সার্কাস শেষ, যান। শেষের শব্দটা বেল থমকেই বলল রুদ্র। সবাই যে যার ঘরে চলে গেল, শুধু একজন মহিলা বাদে। সে এগিয়ে এসে প্রিয়তাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলল, রুদ্র বুঝলো এই মহিলা হয়তো বাড়িওয়ালি, কিন্তু বাড়তি ঝামেলা এড়াতে চুপ রইল। মহিলা যেতে যেতে বিড়বিড় করে বলল, সব যেতেই রুদ্র তাকালো সেই ছেলেটার দিকে। ছেলেটা ততক্ষণে ব্যথা সামলে নিয়েছে। সামলে উঠতেই পিস্তল বের করে ফেললো। রুদ্রের মাথা বরাবর তাক করে বলল, বেশি হিরোগিরি তাই না? এবার কি করে বাঁচবি? তোকে এখানে মেরে রেখে গেলেও কেউ কিছু করতে পারবে না। আন্ডারওয়ার্ল্ড আমার কত চেনা জানা, জানিস? রুদ্র এবার হালকা আওয়াজ করেই হাসলো। সেরা কৌতুক মনে হলো কথাটা ওর। কৌতুকই বটে। প্রিয়তা তাকাচ্ছে আর ভাবছে, যে ছেলে চোখের নিমেষে 8-8 জন অস্ত্রধারী লোককে ধরাশায়ী করে দিতে পারে, তাও শুধুমাত্র বুদ্ধির জোরে, তাকে এই ছোকরা একটা পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছে। কোন কোম্পানির ছাগল এটা? রুদ্র হাসি থামিয়ে খানিকটা এগিয়ে গেল। ছেলেটার কাঁধে হাত রেখে ঝুঁকে গেল। অনেকটা কানে কানে বলল, ছেলেটা, খোকা, তুমি যেটা হাতে ধরে আছো না, ওটা নিয়ে ছোটবেলায় আমি খেলাধুলা করতাম। আর আমার নামটা শুনলে তোমার প্যান্ট ভিজে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভ্রু উঁচু করে বলল, তাই নাকি? কি নাম শুনি? রুদ্র। রুদ্র আমের, রাশেদ আমের একমাত্র ছেলে। ভাই, ভুল হয়ে গেছে, মারাত্মক ভুল হয়ে গেছে। আমি দেহ, আর কখনো যেন মেয়েটার আশেপাশে না দেখে। ছেলেটা ওই বদমাইশকে কি বললো বলো তো? হায়না থেকে সোজা নেংটি ইঁদুর হয়ে গেল। ছেলেটা এমন প্রায়ই করতো? হ্যাঁ, তবে আজকের মতো বাড়াবাড়ি করেনি কখনো। কিন্তু কাল সারা রাতও বাইরে কাটিয়ে এসেছে বলেই আজ বেশি পেয়ে বসেছিল। প্রিয়কে বিয়ে করার কথাই বলতো সবসময়, আর আজ তো। রুদ্র তাকালো প্রিয়তার দিকে। কান্না ভেজা চোখ দুটো আরো বেশি অপরূপ লাগছে দেখতে। রুদ্র খানিকটা কৌতুক করেই বলল, ভালো তো,
বিয়ে করে নিলেই তো পারতো। ছেলেটাকে তো দেখতে তো ভালোই ছিল। প্রিয়তা ঠোঁট ভেঙে কেঁদে ফেলল এবার। রুদ্রর রসিকতা পছন্দ হয়নি ওর। মীরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, মজা করবে না ভাইয়া, ছেলেটা ভালো না। এর মধ্যেই অনেকগুলো বিয়ে করেছে, আর সবগুলো মেয়েকেই কদিন পরে পাচার করে দেয়। অনেক মেয়েকে তো ক্ষমতার জোরে জোর করে তুলে নিয়ে গেছে। মাফিয়াদের সাথে যোগাযোগ আছে বলে কেউ কিছু করার বা বলার সাহস পায় না। এই কথাগুলো আগে বলনি কেন? আগে বলে কি হতো? বুঝতে না পেরে বলল মীরা। জীবিত ছাড়ার প্রশ্নই ছিল না। সমস্যা নেই, খুঁজে বের করতে একদিনও লাগবে না। কথাটা শুনে মাথা তুলল প্রিয়তা। খানিকটা তেজ দেখিয়ে বলল, খুনি লোক একটা। রুদ্র তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, খুনেই। ও কি বাঁচিয়ে রাখবো কি আরো কয়েকটা মেয়ের সর্বনাশ করতে? নাকি তোমার ওর কাছে যাওয়ার শখ হয়েছে? বলে বলো, আমি নিজ দায়িত্বে দিয়ে আসছি। প্রিয়তা কিছু বলল না, মুখ ঘুরিয়ে বসে রইল। মীরার ভীষণ হাসি পেল গোটা ব্যাপারটায়, কিন্তু ঘরে উপস্থিত বাকি দুজনের গম্ভীরতা দেখে ও আর হাসতে পারল না। প্রিয়তা চোখ মুছে ফেলল, নাক টেনে টেনে বলল, আপনি এখানে এসেছেন কেন? এখনো বললেননি কিন্তু। কিছু রয়ে গিয়েছিল? আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, তাই পুলিশ জেরা করতে এলেও আমি আপনার সম্পর্কে তাদের কিছুই বলবো না। তাহলে? ভনিতা না করে সোজা কথাই আসলো রুদ্র। বলল, আমার উপর যারা আক্রমণ করেছিল তারা সবাই তোমাকে দেখে নিয়েছে, হয়তো ইনফরমেশনও পাঠিয়েছে। ওরা নিশ্চিত তোমাকে খুঁজছে। এমনও হতে পারে আজ রাতে চলে আসবে তোমাকে তুলে নিতে, কিংবা খুন করতে। আমার মনে হলো কিছুদিনের জন্য তোমাকে নিরাপদ কোথাও নিয়ে রাখা উচিত। আমার সাথে তোমাকে আসতে হবে, অন্তত তোমার সেফটি নিশ্চিত করার আগ পর্যন্ত। প্রিয়তা চোখে মুখে তীব্র ভয় ফুটে উঠল। মীরা খামছে ধরেছে প্রিয়তার হাত। এমন ভয়ঙ্কর কথা শোনেনি এর আগে। কিছুক্ষণ ইতস্তত করে ভাবনা চিন্তা করলো প্রিয়তা। একটা শুকনো ঢোক গিলে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি একটা খুনি লোক, আর যে খুন করতে পারে সে সব পারে। নিশ্চয়ই আপনার কোনো খারাপ মতলব আছে। রুদ্রের মেজাজ খারাপ হলো, এক ভ্রু উঁচু করে বলল, খারাপ মতলব? তোমার কি মনে হয় খারাপ কিছু করার হলে আমি এখানে করতে পারবো না? প্রিয়তার চোখে তখনও ভয়, কিন্তু যথাসম্ভব কঠোর গলায় বলল, হয়তো এমন কিছু করতে চাইছেন যা এখানে করা সম্ভব নয়। কালকে আমি আপনার উপর নির্ভরশীল ছিলাম, তার উপর আকস্মিক ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলাম। সেই জন্যই চুপচাপ আপনার কথা মতো চলেছি। বলতে পারেন চলতে বাধ্য হয়েছি আমি। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আমাকে বাঁচানোর জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। আর আমার কথা ভাবার জন্যও অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি কোথাও যাব না, আর না আপনি এখন এখানে থাকবেন। মীরা প্রিয়তার হাত চেপে ধরে বলল, কি বলছিস? এত রাতে লোকটা যাবে কোথায়? প্রিয়তা খানিকটা রাগ দেখিয়ে বলল, তা আমি কি জানি? এখানে থাকতে দেয়া অসম্ভব। এমনিতেই বাড়িওয়ালি আন্টি ক্ষেপে আছেন। যদি শোনে কোনো পরপুরুষকে রাতে ঘরে ঢুকিয়েছি, কি হবে ভাবতে পারছিস? ওনাকে আমি বলেছিলাম এখানে আসতে। রুদ্র এতক্ষণ শুনছিল ওদের দুজনের কথা। বিরক্তির আগে কিছু বলার ইচ্ছেই নষ্ট হয়ে গেছে ওর। প্রিয়তা রুদ্রকে বলল, আপনি প্লিজ চলে যান, আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। রুদ্রের মতো মানুষের এরপর আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আত্মসম্মানের প্রশ্ন। হনহনে পায়ে বেরিয়ে গেল প্রিয়তাদের ঘরটা ছেড়ে। মীরা রুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর প্রিয়তার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, কাজটা বোধহয় ঠিক হলো না। এটাই ঠিক ছিল। ভাঙা গলায় জবাব দিল প্রিয়তা। মেজাজ তুঙ্গে রুদ্রর। তীব্র রাগে শরীরের প্রতিটি রন্ধ্র জেগে উঠছে। রাগটা ঠিক কার উপর হচ্ছে, প্রিয়তার উপর নাকি নিজের ওপর, বুঝতে পারছে না ব্যাপারটা। বুঝতে গেলেও তরতর করে বাড়ছে রাগের মাত্রা। তার সাথে বাঁকের কনকনে শীত আর মশার নির্মম অত্যাচার। অতিষ্ঠ হয়ে উঠেছে ও।